ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল। বলো কথা কেশরী। কথায় আছে, দিল্লি যাওয়ার রাস্তা উত্তরপ্রদেশের মধ্যে দিয়ে যায়, অর্থাৎ উত্তরপ্রদেশ যার, দিল্লি তার। লোকসভা নির্বাচন শুরু হয়ে গিয়েছে, উত্তরপ্রদেশে 7 দফায় ভোট হবে। আচ্ছা, আপনাদের কখনো মনে হয় না যে উত্তরপ্রদেশ এতটা গুরুত্বপূর্ণ কেন? সবথেকে বড় রাজ্য বলে? না, তা কিন্তু নয়। উত্তরপ্রদেশের রাজনীতি থেকে শুরু করে ভৌগোলিক অবস্থান এবং তার ভেতরে যে বাসিন্দারা, সব কিছুই লোকসভা নির্বাচনেই বলুন কি বিধানসভা নির্বাচনেই বলুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আজকে আমরা আলোচনা করব এই উত্তরপ্রদেশ নিয়ে, কেন উত্তরপ্রদেশ ভোট রাজনীতিতে এত গুরুত্বপূর্ণ। আমার সঙ্গে রয়েছেন তনিষ্ঠা ভান্ডারী। তনিষ্ঠাদি, প্রথমে আমি বলবো যে তুমি একটুখানি উত্তরপ্রদেশের ডায়নামিকটা যদি সবাইকে বোঝাও যে কেন এত গুরুত্বপূর্ণ। একদমই, মানে তুই যেটা বললি একদম ঠিক। এটা খুব প্রচলিত একটা কথা আমাদের জাতীয় রাজনীতিতে, যে উত্তরপ্রদেশ যার, দিল্লি তার। এবং উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে যার জন্য আলাদা করে সবার একটা নজর থাকে, যে বিধানসভায় কে আসছে সেটার উপরে নির্ভর করে যে তার পরবর্তী যে লোকসভা, আমরা যেরকম দেখেছি 2022-এ বিধানসভা নির্বাচনে বিজেপি একটা বড় ম্যান্ডেট নিয়ে এসছে, তো সেটা একটা বড় ফ্যাক্টর, এটা রাজনৈতিক মহল মনে করছে। কিন্তু আসলে কেন এতটা ইম্পর্ট্যান্ট, তার কারণ হচ্ছে, আমরা যদি লোকসভা আসনের সংখ্যার নিরিখে দেখি, তাহলে উত্তরপ্রদেশে আসন সংখ্যা সব থেকে বেশি। আসন সংখ্যা হলো 80, এবং এর পরে অর্থাৎ দ্বিতীয়, এই সংখ্যার নিরিখে দ্বিতীয় রাজ্য হলো মহারাষ্ট্র, যাদের আসন সংখ্যা 48, মানে উত্তরপ্রদেশের অর্ধেক প্রায় বলতে গেলে। তাহলে সেই হিসেবে অনেকটা বেশি সংখ্যায় আসন আছে। সুতরাং ওই রাজ্য থেকে যে সব থেকে বেশি সাংসদ পাবে বা যে সব থেকে বেশি আসন পাবে, তার একটা ডিভিডেন্ড সে পাবেই সেখান থেকে। আর প্রধানমন্ত্রীরাও তো সব থেকে বেশি মানে উত্তরপ্রদেশ থেকেই এসেছে। একদমই, মানে আমরা যদি দেখি স্বাধীনতার পর থেকে জওহরলাল নেহেরু থেকে শুরু করে 9 জন প্রধানমন্ত্রী উত্তরপ্রদেশের কোনো না কোনো আসন থেকে জিতে প্রধানমন্ত্রী হয়েছেন বা সংসদে গিয়েছেন। এবং বর্তমান যিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও কিন্তু তিনি একজন গুজরাটের মানুষ এবং গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন দীর্ঘদিন। কিন্তু তিনি যখন প্রধানমন্ত্রী মুখ হিসেবে লড়ছেন, তখন কিন্তু তিনি উত্তরপ্রদেশেরই একটা কেন্দ্র বারাণসীকে বেছে নিলেন, এবং এবারও তিনি বারাণসী থেকেই লড়ছেন। এর আগে আমরা অটল বিহারী বাজপেয়ীর ক্ষেত্রেও দেখেছি, তিনি মধ্যপ্রদেশের মানুষ, কিন্তু তিনিও সংসদে যাওয়ার ক্ষেত্রে সেই উত্তরপ্রদেশের কেন্দ্র থেকেই লড়েছেন। জওহরলাল নেহেরু লড়েছেন, ইন্দিরা গান্ধী লড়েছেন, লাল বাহাদুর শাস্ত্রী, কংগ্রেসও একইভাবে লড়েছে। এবং আমরা যদি একটু আসন সংখ্যায় দেখি যে কেন আমরা বলছি উত্তরপ্রদেশ এতটা ইম্পর্টেন্ট, দেখ 2014 সালে মোদী সরকার প্রথম ক্ষমতায় এসেছে, সেই বছর সেইবার লোকসভা ভোটে বিজেপি পেয়েছিল 71টা সিট শুধুমাত্র উত্তরপ্রদেশ থেকে। তাহলে ভাব যে মেজরিটি যেখানে 272 প্লাস সরকার গঠন করার জন্য 272টা আসন লাগে, সেখানে যদি একটা স্টেট থেকেই 71টা আসন পাওয়া যায়, তাহলে সেটা একটা রাজনৈতিক দলের কাছে একটা বড় প্রাপ্তি। এরপর 2014 সালে গেল 71টা, 2019 সালে সেই আসন সংখ্যা কিছুটা কমেছে, কিন্তু সেটাও বেশ উল্লেখযোগ্য, 62টা আসন পেয়েছে বিজেপি। তাহলে বোঝাই যাচ্ছে, এবং দুটো ক্ষেত্রেই বিজেপি মেজরিটি নিয়ে ক্ষমতায় এসেছে। সুতরাং বোঝা যাচ্ছে যে উত্তরপ্রদেশটা কতটা ইম্পর্টেন্ট। এইবারেও কিন্তু আমি যদি বলি যে উত্তরপ্রদেশের ভোটের গুরুত্ব, সেইখানে 2024 সালে উত্তরপ্রদেশে বড় একটা ইস্যু হলো রাম মন্দির। বিজেপি সরকার ক্ষমতায় আসার পরে 2014 সালেই তারা প্রতিশ্রুতি দিয়েছিল রাম মন্দির তৈরি করা হবে। 500 বছর ধরে যে মন্দির নিয়ে বিতর্ক, সেই মন্দির ওই রাম জন্মভূমিতেই তৈরি করা হবে। অবশেষে 2024 সালে সেই রাম মন্দির তৈরি হয়েছে। ভোটের ঠিক কয়েক মাস আগে জানুয়ারির 22 তারিখে উদ্বোধন হয়েছে রাম মন্দিরের। প্রধানমন্ত্রী নিজে উদ্বোধন করেছেন সেই মন্দিরের। এইবারের ভোটে কিন্তু এই রাম মন্দির একটা বড় ফ্যাক্টর হতে চলেছে, কারণ রাম মন্দিরকে ঘিরে মানুষের একটা অদ্ভুত আলাদা ইমোশন কাজ করে। যে বহু মানুষই, যখন আমরা এই রাম মন্দিরের উদ্বোধনের যদি দিনগুলো দেখি, তাতেই আমরা দেখতে পাবো যে কাতারে কাতারে লোক ভিড় করেছেন, লক্ষাধিক মানুষ। মানে
উদ্বোধন হওয়ার কয়েক সপ্তাহ আগে থেকে ভিড় জমিয়েছিলেন। একদমই, একটা ধর্মীয় আবেগের তো ব্যাপার আছেই, এটা বরাবরই আছে, এবং সেটা শুধু বিজেপির জন্য ফ্যাক্টর নয়, সেটা প্রত্যেকটা রাজনৈতিক দলের জন্য একটা ইস্যু বা একটা ফ্যাক্টর হয়ে এসেছে উত্তরপ্রদেশে বরাবর। এবং তুই দেখ যে যতদিন ধরে রাম মন্দির হয়নি বা রাম মন্দির হবে, সেখানে কিন্তু সমস্ত ভোটে সমস্ত দলই রাম মন্দির ইস্যুটা থাকতো, এবং সেখানে কিছু পজিটিভ পয়েন্টসও থাকতো, কিছু নেগেটিভ পয়েন্টসও থাকতো। সুতরাং রাজনীতি কিন্তু এটা নিয়ে হচ্ছে। এবং রাম মন্দির উদ্বোধনের পর, উদ্বোধনের দিন যদি তুই দেখিস যে এটা কতটা পলিটিক্যালি ইম্পর্টেন্ট, যে যেখানে নরেন্দ্র মোদী নিজে গর্ভগৃহে গিয়ে প্রাণ প্রতিষ্ঠা পুজো করছেন, সেখানে কিন্তু বিরোধীরা সবাই আমন্ত্রিত ছিল, কিন্তু বিরোধীরা সেখানে গেল না, কেউ যাননি। শুধু তাই নয়, মমতা বন্দ্যোপাধ্যায় সেই দিন কলকাতায় সংহতি যাত্রা করলেন, যে সর্বধর্ম সমন্বয় এটা বোঝানোর জন্য সংহতি যাত্রা করলেন। রাহুল গান্ধী বললেন যে এত রেস্ট্রিকশন আমরা কেন যাব, আমরা কেন মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারবো না, এই যুক্তিতে বিরোধীরা গেল না। সুতরাং রাজনীতি কিন্তু যতই মানুক কেউ না বা না মানুক, রাজনীতিটা কিন্তু রাম মন্দির হচ্ছে ওতপ্রোতভাবে জড়িত। এবং এই খুব রিসেন্টলি নরেন্দ্র মোদী একটি সংবাদ সংস্থায় ইন্টারভিউ দেওয়ার সময় ওনাকে এই বিষয়টা জিজ্ঞাসা করা হয়েছিল, তো উনি বললেন যে রাজনীতি অ্যাকচুয়ালি বিরোধীরাই করছিল রাম মন্দিরকে ঘিরে। রাম মন্দির আমার কাছে কোনো ইভেন্ট নয়, রাম মন্দির একটা ইতিহাস বা একটা হিস্ট্রি, কিন্তু বিরোধীরা আর ইস্যু পাচ্ছে না। হ্যাঁ, বিরোধীরা এই যে বারবার ভোট এলে রাম মন্দির হলে এই হবে, রাম মন্দির হলে তাই হবে, এটা যে বলা হচ্ছিল, এটা বলার আর কোনো জায়গা নেই। এটা নরেন্দ্র মোদীর বক্তব্য যে এটা বলার আর কোনো জায়গা রইল না, কারণ রাম মন্দির এবারে হয়ে গেছে, এবং তার তার প্রতিফলন হয় বা প্রতিক্রিয়া হয় সেটাও সবাই মোটামুটি বুঝে গিয়েছে। কিন্তু বিরোধীরা কিন্তু এই প্রশ্নটা তুলবেই যে মাত্র 3 মাস আগে কেন রাম মন্দিরের উদ্বোধন হলো, আগেও হতে পারতো বা পরেও হতে পারতো, কারণ রাম মন্দির তো এখনো পুরোটা তৈরি হয়নি, শুধুমাত্র গর্ভগৃহ উদ্বোধন হয়েছে। তবে বিজেপির কাছে কিন্তু কিছু চ্যালেঞ্জও আছে। এটা একদমই। এর ক্ষেত্রে বড় একটা ফ্যাক্টর হতে চলেছে কৃষি আইন। 2022 সালে যে কৃষি আইন আনা হয়েছিল, যে কৃষি আইন বিক্ষোভের মুখে পড়ে আইন প্রত্যাহার করতে হয়, তার কারণ শুধুমাত্র পাঞ্জাব বা হরিয়ানার কৃষকরা নয়, উত্তরপ্রদেশের একটা বড় সংখ্যক মানুষও কিন্তু কৃষিজীবী, তারাও এই আন্দোলনে অংশ নিয়েছিল। তাই রাম মন্দির যেরকম যদি বিজেপির জন্য প্লাস পয়েন্ট হতে পারে, এই কৃষি আইন কিন্তু মাইনাস পয়েন্টও হতে পারে। এই বিষয়টাও নজর রাখতে হবে। এবং সবচেয়ে বড় কথা এটা মনে রাখতে হবে, মোদির কাছে কিন্তু এবার একটা বড় চ্যালেঞ্জ উত্তরপ্রদেশ থেকে আসন সংখ্যা বাড়ানো। হ্যাঁ, কারণ বিজেপি বলেছে তারা এবার এনডিএ জোট 400 পার করবে, বিজেপি একাই 350 আসন পার করবে। সেক্ষেত্রে এই 350 আসনের টার্গেট যদি পূরণ করতে হয়, তাহলে কিন্তু উত্তরপ্রদেশে আসন সংখ্যা বাড়াতে হবে। আগের বার যেরকম 62 ছিল, এবার 62তে সীমাবদ্ধ থাকলে হবে না, খুব কম করে হলেও 70 বা তারও বেশি আসন সংখ্যা বিজেপিকে মানে উত্তরপ্রদেশ থেকে বের করতেই হবে। উত্তরপ্রদেশের ভোট রাজনীতি নিয়ে কথা বলতে গেলে চৌধুরী চরণ সিং এর বিষয়টিও উল্লেখ করতে হয়। সম্প্রতি ভারত সরকার চৌধুরী চরণ সিংকে ভারতরত্ন দিয়েছে, আর ঠিক তারপরেই জয়ন্ত চৌধুরী, যিনি এই চৌধুরী চরণ সিং এর পরিবারেরই সদস্য, যার দল আরএলডি, তিনি কিন্তু ইন্ডিয়া জোট ছেড়ে এনডিএতে যোগ দিয়েছেন। আর উত্তরপ্রদেশের রাজনীতি নিয়ে আলোচনা করতে গেলেই অনেক বড় নাম কিন্তু আমাদের মানে মনে আসে আর কি। যেমন বলছিলাম আমরা একটু আগে, ইন্দিরা গান্ধী, জওহরলাল নেহেরু, যারা কিন্তু যাদেরকে আমরা শুধু উত্তরপ্রদেশের সাংসদ বলতে পারি না, তারা পরবর্তীকালে জাতীয় রাজনীতিতে মুখ হয়ে উঠেছেন। তো সেই ক্ষেত্রে এখন আমরা যাকে দেখতে পাচ্ছি, মানে উত্তরপ্রদেশের রাজনীতি বললেই যার নামটা কিন্তু বাদ দেওয়া যাচ্ছে না, তিনি হচ্ছেন যোগী আদিত্যনাথ। যোগী আদিত্যনাথ কিন্তু ক্ষমতায় এসেছেন কোন সময়ে? দেখ, একটা সময় কিন্তু মায়াবতীর শাসন চলেছে দীর্ঘদিন, ঠিক আছে, তিনি বোধহয় প্রথম মুখ্যমন্ত্রী যিনি ফুল টার্ম কমপ্লিট করেছেন উত্তরপ্রদেশে। এবং মায়াবতী যখন ফুল টার্ম কমপ্লিট করছেন, তখন থেকেই সমাজবাদী পার্টির অখিলেশ যাদবের উত্থানটা শুরু। অখিলেশ যাদবের প্রতি মানুষ একটা ভরসা রেখেছিল, অখিলেশ যাদব ক্ষমতায় এলো, ঠিক আছে, এবং মানে মুলায়ম সিং যাদব বললেন যে না, অখিলেশই মুখ্যমন্ত্রী হলো। সবার উপর একটা ভরসা নিয়ে মানুষ কিন্তু এনেছিল। কিন্তু হিসেবটা দেখ, 2012 থেকে 2017 এই 5 বছর অখিলেশ যাদব যে ছিল, এর মধ্যে কিন্তু মানুষ ভরসা হারাতে শুরু করলো। এবং যেটা চর্চিত হয় রাজনৈতিক মহলে, যে উত্তরপ্রদেশে এই 5 বছরের মধ্যে আইন শৃঙ্খলার বিষয়টা
এতটাই অবনতির দিকে গিয়েছিল সেটাই কিন্তু জঙ্গল রাজ বলা হতো, যে উত্তরপ্রদেশে জঙ্গল রাজ চলে, খুন খারাপি নানা ধরনের অপরাধের কথা আমরা শুনেছি উত্তরপ্রদেশে। এবং সেইখান থেকেই কিন্তু বিজেপি মানে ঢুকতে শুরু করলো, বা বিজেপি এবং খুব উল্লেখযোগ্যভাবে আসন সংখ্যা কমে যায় 2017-তে, অনেক বড় ম্যান্ডেট নিয়ে কিন্তু যোগী ক্ষমতায় আসে। তো সেই একজন মানে যিনি ধর্মচারণ করতেন সেখান থেকে মুখ্যমন্ত্রী হয়ে ওঠা, এই উত্থানটাও কিন্তু মানে এড়িয়ে যাওয়ার নয়। এবং মানে যোগীর যদি সাফল্যের কথা বলি, সেখানে প্রথমেই উত্তরপ্রদেশের আইন শৃঙ্খলার কথাই বলতে হবে, যে একসময় অখিলেশের শাসনে যখন আমরা দেখেছি যে জঙ্গলরাজ চলছে, খুন দাঙ্গা অপহরণ যাবতীয় অপরাধ হচ্ছে, সেখানেই যোগী এসে কড়া হাতে সমস্ত অপরাধ দমন করেছেন। বড় বড় গ্যাংস্টাররা যাদের ভয়ে বাঘে গরুতে এক ঘাটে জল খেত, যোগী এসে তাদের জেলে পুড়েছেন। এটা যোগী যখন নিজের সাফল্যের খতিয়ান দেন, প্রত্যেকবারই কিন্তু এই কথাটাই উনি উল্লেখ করেন যে আমি এসে এই জঙ্গলরাজ বন্ধ করেছি, এবং প্রধানমন্ত্রী এই কথা বলেন। উন্নয়ন তো আছেই, এবং আরো একটা বড় যোগীর ক্ষেত্রে কিন্তু খুব একটা পজিটিভ বিষয় হয়ে যাচ্ছে, শুধু রাম মন্দির নয়, এই যে রাম মন্দিরকে ঘিরে যে বাণিজ্য তৈরি হচ্ছে, যে এয়ারপোর্ট তৈরি হলো, বা আরো যা যা উন্নয়ন, রেল স্টেশনের সংস্কার করা হয়েছে, রাস্তাঘাট হয়েছে, লতা মঙ্গেশকর চক যদি আমরা দেখি, বা এই শুধু রাম মন্দিরকে ঘিরেই যে ব্যবসা, বিভিন্ন শুধুমাত্র ছোটখাটো দোকান বা মন্দিরের মানে পুজো দেওয়ার জিনিসপত্র সেই সব নয়, বড় বড় বিপণনী সংস্থা বা ফাস্ট ফুড চেন তারা পর্যন্ত উত্তরপ্রদেশে অযোধ্যায় গিয়ে দোকান খুলেছেন, কারণ তারা জানেন যে রাম মন্দির উদ্বোধন হয়েছে, বিপুল সংখ্যক মানুষ সারা বছর ধরে আসবেন এবং সেখান থেকে খুব ভালো ব্যবসা হবে। আর শুধু রাম মন্দির বলে নয়, আমরা কিন্তু কাশী বিশ্বনাথ করিডোরটাও আমাদের দেখতে হবে। প্রধানমন্ত্রী কিন্তু কয়েক বছর আগেই কাশী বিশ্বনাথ করিডোরটাও তৈরি করেছেন, যেখানে গঙ্গা থেকে ডাইরেক্ট কানেক্ট হয়ে গেছে মন্দির। গোটা আগে কাশী বিশ্বনাথ মন্দির বলতে আমরা যেটা বুঝতাম যে ভীষণ একটা ঘিঞ্জি গলি, সেখানে নোংরা আবর্জনা বা মন্দিরের ভিতরে বিশৃঙ্খলা, এখন যদি আমরা কাশী বিশ্বনাথ মন্দিরের চিত্র দেখি, আকাশ পাতাল তফাৎ বলতে হবে। আচ্ছা তনিষ্ঠা দি, আমরা তো বিজেপিকে নিয়ে অনেক কথা বললাম, এবার একটুখানি কংগ্রেসের প্রসঙ্গেও আসতে হবে, কারণ কংগ্রেস একটা সময়ে 84 সালে কংগ্রেস 85টা আসন ছিল তখন উত্তরপ্রদেশে, তার মধ্যে 83টা আসনেই জিতেছিল। এত বড় ম্যান্ডেট নিয়ে কেউ কখনো উত্তরপ্রদেশে আসেনি। সেখান থেকে আজকে উত্তরপ্রদেশে কংগ্রেসের এই দশা, যে মানে 2014 সালের নির্বাচনে তারা জিতেছিল মাত্র 21টা আসন, আর 19-এর সেই সংখ্যাটা গিয়ে 2-এ দাঁড়িয়েছে। এখন যখন বিজেপি কেন্দ্রে ক্ষমতায় আছে, তখনই যে শুধু কংগ্রেস ওখান থেকে আস্তে আস্তে সরে যাচ্ছে তা কিন্তু নয়, কংগ্রেস কিন্তু সরতে শুরু করেছে যখন ইউপিএ সরকার ছিল সেই সময় থেকে। আমরা যদি সেই সময়ের পরিসংখ্যানটা একটু দেখি, 2004 সালে কংগ্রেস পেয়েছিল উত্তরপ্রদেশ থেকে মাত্র 9টি লোকসভা আসন, তাও এলজেপির সঙ্গে জোট বেঁধে, আর 2009 সালে পেয়েছিল মাত্র 21টি আসন। কিন্তু তখন সেই সময়, এবং এটাও কিন্তু মাথায় রাখতে হবে যে যেহেতু এত কম আসন পেয়েছিল, সেই জন্যই কিন্তু ইউপিএ সরকার গঠন করার সময় বেশ সমস্যায় পড়তে হয়েছিল, তাই জন্যই সমাজবাদী পার্টি বিএসপি এদের হাত ধরতে হয়েছিল। হ্যাঁ, তখন যেহেতু এই সমাজবাদী পার্টি বা বিএসপির একটা শক্তি সেখানে ছিল, সেই জন্যে বিষয়টা অতটা কংগ্রেসের ক্ষেত্রে প্রভাবটা পড়েনি, কংগ্রেস ক্ষমতায় আসতে পেরেছে। কিন্তু এখন আমরা যে চিত্রটা দেখছি এই আসন্ন লোকসভা নির্বাচনের আগে যদি একটু তাকাই, দেখব যে কংগ্রেস কিন্তু এখনো প্রার্থী দিতে পারছে না অনেক আসনে। 2024 সালে কংগ্রেস সমাজবাদী পার্টি ইন্ডিয়া জোট হিসেবে সমাজবাদী পার্টির সঙ্গে আসন ভাগাভাগি করে উত্তরপ্রদেশে লড়বে। তার মধ্যে 80টা আসন উত্তরপ্রদেশে, তার মধ্যে মাত্র 17টা আসন ছাড়া হয়েছে কংগ্রেসকে। যে দল এক সময় উত্তরপ্রদেশ শাসন করত, যার ক্ষমতা কেন্দ্রে ছিল, সেই দল মাত্র 17টা আসনে লড়বে, সেখানেই সমাজবাদী পার্টি আবার লড়বে 63টা আসনে। তফাৎটা বুঝতে পারছেন তো? এবার ভাব, এই 17টা আসনের মধ্যে আমেথি আর রায়বেরেলি, এই দুটোই কংগ্রেসের জন্য গুরুত্বপূর্ণ আসন, জাতীয় রাজনীতিতে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নাম, এই দুটো ভীষণ ইম্পর্টেন্ট। রায়বেরেলি থেকে সোনিয়া গান্ধী দাঁড়াতেন,
দুটো আসনেই এখনো পর্যন্ত প্রার্থী প্রার্থী দিতে ঘোষণা পারেনি। করতে পারেনি এবং কাকে প্রার্থী করা হবে তা নিয়ে কিন্তু কোনো স্পষ্ট ছবিও প্রকাশ্যে আসছে না। রাহুল গান্ধী বারবার বলছেন যে দলের সিদ্ধান্ত, কারণ 2019 সালের লোকসভা নির্বাচনে তিনি ওয়েনাডের পাশাপাশি আমেঠি থেকেও দাঁড়িয়েছিলেন এবং কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির কাছে গোহারান হারতে হয় তাকে। এবং মানে বোধহয় স্মৃতি ইরানির রাজনৈতিক ক্যারিয়ারে এটা একটা মাইলস্টোন হয়ে থাকবে, একদমই, রাহুল গান্ধীকে হারানো। রাহুল গান্ধীকে হারিয়ে এত বছর পরে। আমরা যদি একটু আমেঠি আর রায়বেরেলির হিস্ট্রিটা দেখি, দেখবো যে মানে আমেঠিতে কিন্তু কংগ্রেসের বরাবরই হোল্ডটা খুব ভালো ছিল। এবং আমেঠির যে রাজপরিবার, সেখানের সাথে গান্ধী পরিবারের একটা খুব ভালো সম্পর্ক। মানে আমি কংগ্রেস বলছি ঠিকই, কিন্তু কংগ্রেস নয়, খুব স্পেসিফিক্যালি গান্ধী পরিবারের কিন্তু একটা বড় হোল্ড ছিল। এবং আমেঠি আর রায়বেরেলি দুটো সিট থেকেই। দেখ, জওহরলাল নেহেরু তিনি উত্তরপ্রদেশের ফুলপুর কেন্দ্র থেকে জিতে প্রধানমন্ত্রী হয়েছিলেন। এরপর আমরা যদি দেখি গান্ধী পরিবারের পরবর্তী প্রজন্ম অর্থাৎ ইন্দিরা গান্ধী লড়েছিলেন রায়বেরেলি আসন থেকে। এর পরবর্তী প্রজন্মে সঞ্জয় গান্ধী লড়লেন আমেঠি কেন্দ্র থেকে। এবং সঞ্জয় গান্ধীর মৃত্যুর পর ওই আমেঠি কেন্দ্র থেকেই লড়েছিলেন হচ্ছে রাজীব গান্ধী। তাহলে বুঝতে পারছিস যে কত হাই প্রোফাইল গান্ধী পরিবারের পুরো সবাই পরপর এই আসন থেকে লড়েছেন। এবং রাজীব গান্ধীর মৃত্যুর পর ওই আমেঠি আসন থেকে লড়তেন সোনিয়া গান্ধী ওখানকার সাংসদ ছিলেন বহুদিন। এরপর 2004 সালে উনি রায়বেরেলি আসন থেকে প্রার্থী হন এবং 2004 থেকে এই আমেঠি আসনে ভোটে লড়তেন হচ্ছেন রাহুল গান্ধী। এবং সেই রাহুল গান্ধী 2019 সালে এসে আমেঠিতে এটা কিন্তু কংগ্রেসের জন্য একটা বড় ধাক্কা, আমরা বলতেই পারি। এখনো পর্যন্ত কংগ্রেস কিন্তু এই আমেঠি আসন নিয়ে সাসপেন্স বজায় রাখছে। সোনিয়া গান্ধী রায়বেরেলিতে লড়তেন, সোনিয়া গান্ধী এখন রাজ্যসভায় সাংসদ হয়ে গেছেন, তাই রায়বেরেলি আসন ফাঁকা। অন্যদিকে আমেঠি আসনে কে লড়বেন সেটা নিয়ে এখনো পর্যন্ত বারবার করে জল্পনা নানা তৈরি হচ্ছে। মাঝে শোনা গেছিল প্রিয়াঙ্কা গান্ধী দাঁড়াচ্ছেন, আবার কিছুদিন আগে তার স্বামী রবার্ট ভদ্রা তিনিও কিন্তু ইঙ্গিত দিয়েছিলেন যে তিনি রায়বেরেলি বা আমেঠি থেকে লড়তে চান। মানে রাহুল গান্ধী যেহেতু ওয়ানার কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন এবং গত লোকসভা নির্বাচনে উনি ওয়ানার কেন্দ্র থেকেই সাংসদ হয়েছিলেন, তো যেহেতু ওয়ানার কেন্দ্রতে এবারও তিনি লড়ছেন, রাহুল গান্ধীর যুক্তি হলো যে আমি যদি দুটো আসনেই জিতে যাই অর্থাৎ আমেঠি এবং ওয়ানার, তাহলে আমি কোনো একটি আসনে ভোটারদেরকে বঞ্চিত করতে পারবো না। আর প্রিয়াঙ্কা গান্ধীর বক্তব্য হচ্ছে যে প্রিয়াঙ্কা গান্ধীকে যদি রায়বেরেলি আসন থেকে দাঁড় করানো হয় এবং যদি আমেঠি রায়বেরেলি সবকটা আসনই জিতে যায় কংগ্রেস বা গান্ধী পরিবারের সদস্যরা, সেক্ষেত্রে সোনিয়া গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী এবং রাহুল গান্ধী তিনজনেই সংসদে যাবেন। সেটা নাকি বিরোধীদের পরিবারতন্ত্র নিয়ে অভিযোগ তুলতে সুবিধা হবে। এইটা কারণ কংগ্রেসের বিরুদ্ধে কিন্তু বরাবরই এই পরিবারতন্ত্রের অভিযোগ আছে। তাহলে সেক্ষেত্রে বাদ গেল, রাহুল গান্ধীও বাদ, প্রিয়াঙ্কা গান্ধীও বাদ, আর তো গান্ধী পরিবারের কেউ রইলেন না। সেইখানে রবার্ট ভদ্রার নাম সামনে আসছিল। উনি কিন্তু আমেঠি থেকে একটা লড়ার একটা ইচ্ছা প্রকাশও করেছিলেন, তারপরে কিন্তু উনি আবার বদলে বলেছেন যে তিনি হরিয়ানার অন্য কোনো আসন থেকে বা মুরাদাবাদ থেকে লড়তে চান। এবারে সত্যি আমেঠি থেকে গান্ধী পরিবারের কেউ প্রার্থী না হন, তাহলে কিন্তু এটা বলাই যেতে পারে উত্তরপ্রদেশ থেকে গান্ধী পরিবারের ইতিহাসটাই মুছে যাবে। একদমই। আর এই পরিবারতন্ত্র নিয়ে যখন কথা বলা হচ্ছে, তাহলে একটুখানি সমাজবাদী পার্টির কথাতেও আসতে হয়। সমাজবাদী পার্টির বিরুদ্ধেও কিন্তু এই পরিবারতন্ত্রের অভিযোগটা রয়েছে। আর এই প্রথমবার মুলায়ম সিং ছাড়া নির্বাচন হতে চলেছে। মানে সমাজবাদী পার্টির ভিত্তি ছিলেন মুলায়ম সিং যাদব, তিনি প্রয়াত হয়েছেন। এখন একা অখিলেশের ঘাড়ে দলের দায়িত্বভার। সেখানে আমরা যদি দেখি যে শেষ দিকে মুলায়ম সিংয়ের শেষ বয়সে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কিন্তু তার সম্পর্ক খুব ভালো ছিল, আবার আদায় কাজকলার সম্পর্ক হলো অখিলেশের সঙ্গে। সেই ক্ষেত্রে অখিলেশরা বলছেন যে এই 63টা আসনে যে লড়বেন, সেক্ষেত্রেও তাদের একটা কনফিউশন রয়েছে, তার কারণ তারা বারবার করে প্রার্থী চেঞ্জ করছেন। ইন্ডিয়া জোটে কংগ্রেসের সঙ্গে জোট তৈরি হওয়ার আগেই তারা প্রার্থী ঘোষণা করে দিয়েছিলেন, জোট তৈরি হলো আবার তারা প্রার্থী চেঞ্জ করলেন। মিরাটে প্রার্থী চেঞ্জ করা হয়েছে, আগ্রা, বাগপত, গৌতম বুদ্ধনগর, মঈনপুরি, এই ধরনের যেগুলো গুরুত্বপূর্ণ আসন, মঈনপুর যেরকম খুব গুরুত্বপূর্ণ বা বদায়ুন খুব গুরুত্বপূর্ণ আসন, এই আসনগুলোতে বারবার করে সপা তার প্রার্থী চেঞ্জ করছে।
যেরকম যদি আমি বদায়ুন আসনটারই উদাহরণ দিতে 19টা দিই, এখানে শিবপাল যাদবকে প্রার্থী ঘোষণা করা হয়েছিল। তার 1 সপ্তাহের মধ্যে তিনি আবার প্রার্থীর নাম চেঞ্জ করে দিলেন, নিজেই বললেন যে না আমি দাঁড়াবো না, আমার ছেলে আদিত্য দাঁড়াবে। তাকে প্রার্থীও করে দেওয়া হলো। একটা বড় প্রভাব পড়ে, মানে 60 দিনের মধ্যে প্রার্থী চেঞ্জ হয়ে যাচ্ছে, হচ্ছে কে লড়ছে, কে প্রচার চালাচ্ছে। এবং এই ক্ষেত্রে আবার একটা জল্পনা শোনা গেছিল যে এইবারে লোকসভা নির্বাচনে অখিলেশ যাদব লড়তে পারেন, তিনি হয়তো কনৌজের কেন্দ্র থেকে প্রার্থী হবেন। এই জল্পনাটা বহুবার শোনা যাচ্ছিল। এই আসন থেকে কিন্তু মুলায়ম সিং যাদবও লড়তেন, বা তার স্ত্রী ডিম্পল যাদব, তিনিও এই আসন থেকে লড়েছেন। কিন্তু শেষ মুহূর্তে অখিলেশও সরে দাঁড়িয়েছেন, তিনি বলেছেন আমি লড়বো না এই লোকসভা নির্বাচনে। আবার সমাজবাদী পার্টির কথা বলতে গেলে একটুখানি বিএসপির প্রসঙ্গেও আসতে হয়। মায়াবতী, যিনি মানে উত্তরপ্রদেশে তার নামে মন্দির রয়েছে একটা, তো বোঝা যাচ্ছে যে দলিত ভোটের ক্ষেত্রে একটা বড় ফ্যাক্টর হলো এই মায়াবতীর বিএসপি। যদি আমরা 2022-এর লোকসভা নির্বাচনের এইটা গ্রাফটা দেখি, সেক্ষেত্রে আমরা দেখব সপা মানে সমাজবাদী পার্টি দলিত ও ওবিসি ভোট টানতে পারলেও মুসলিম ভোট এবং যাদব ভোট, মানে মুলায়ম সিং যাদবরা যে যাদব, সেই যাদব ভোটও হারিয়েছে। মানে তুই দেখ যে উত্তরপ্রদেশের রাজনীতিতে অ্যাকচুয়ালি কত ডাইমেনশনস আছে। এই প্রত্যেকটা নেতা নেত্রী, প্রত্যেকজন নেতা নেত্রী, প্রত্যেকটা দলের আলাদা আলাদা ভোট ব্যাংক আছে, ব্যাকওয়ার্ড ক্লাস আছে, যাদব আছে, সংখ্যালঘু আছে, হিন্দু ভোট আছে। সুতরাং অনেক ডাইমেনশন, মানে যেটা বলা হয় যে উত্তরপ্রদেশ হিন্দু ভোটের জন্য, রাম মন্দির এগুলো হিন্দু ভোট ইস্যু, তা কিন্তু নয়। বাকি অন্যান্য যে জাতি জনজাতি এরা রয়েছে, তারাও একটা বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই উত্তরপ্রদেশের ভোটে। সেই কারণেই কিন্তু মানে এটা তো একটা ফ্যাক্টর যে বিপুল জনসংখ্যা উত্তরপ্রদেশে, এতগুলো লোকসভা আসন, এগুলো তো অবশ্যই একটা ফ্যাক্টর। সেই জন্যই ওখান থেকে অনেক বেশি মানে ওখান থেকেই ঠিক হয়ে যায় যে রায়টা কার পক্ষে যেতে পারে, অনেক বেশি মানুষের রায় আসে ওখান থেকে। আর তাছাড়া উত্তরপ্রদেশের অবস্থানটাও কিন্তু আমাদের রাজধানী দিল্লির একেবারে কাছে, সবকিছুই আছে। কিন্তু এই যে একটা ডাইভার্সিটি আছে, ভোট ব্যাংকের মধ্যে এত বৈচিত্র্য আছে, এটাও কিন্তু উত্তরপ্রদেশের এই গুরুত্বের একটা বড় কারণ। এবং এইবার কিন্তু মাথা গজিয়ে উঠছে এআইএমএম, অর্থাৎ আসাউদ্দিন ওয়াইসির যে দল, যাকে সংক্ষেপে মিমও বলা হয়, তারা বা আপনা দল, এরাও কিন্তু এবার যাদব মানে অখিলেশ যাদবের যে ভোট ব্যাংক বা বিএসপির যে ভোট ব্যাংক, তাতে প্রভাব ফেলতে পারে। বিজেপির ভোটে কতটা প্রভাব পড়বে তা বলা না গেলেও, যদি 2017 এবং 2022-এর লোকসভা নির্বাচনের ভোটের গ্রাফ আমরা দেখি, সেখানে কিন্তু দেখতে পাবো ইউপিতে মিমের আসন সংখ্যা অনেকটাই বেড়েছে। এইবার যদি আমরা এই জনমত সমীক্ষা দেখি, সেখানে কিন্তু আবার বলা হচ্ছে উত্তরপ্রদেশে এবার বিজেপির আসন সংখ্যা বাড়বে, 68টা আসন পেতে পারে বিজেপি। বা দিনের শেষে লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশ কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, বা এই উত্তরপ্রদেশ কার হাতে যাবে এবং যার হাতে এই উত্তরপ্রদেশ থাকবে সে সরকার গঠন করতে পারবে কিনা, তা জানা যাবে 4 জুন। একদম। আমাদের এই আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে, তবে লাইক শেয়ার করতে একদম ভুলবেন না, আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনাদের মতামত। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী।